পার্টিসিপল তাহলে যেই লাউ আরেকদিন বাসায় একদিন মানে দুইজন ব্যারিস্টারের সাথে দেখা করুন ব্যারিস্টার তো কোন একটা ব্যাপারে আলাপ হইতেছে আর আমি মনে মনে ভাবতেছি যে দিমু নাকি এরা তো ব্যারিস্টার শেষে যখন বিদায় নিবে খাতির হয়েছে আমি বললাম একটু বসো দুইজনকে দুইটা দিলাম দুইজনই জিরো পাইছে কত পাইছে জিরো জীবনে আমি একবারই একদম বিব্রত স্তম্ভিত মনে মনে লজ্জিত হয়ে গেছি ব্যারিস্টার কেমনে জিরো পাইল আচ্ছা এখন মূল কথা আমার সারাংশ যেটা বাংলাদেশে আসলে ইংরেজির সমস্যাটা অনেক গভীর এই যে আমার হাতে একটা ইংলিশ বই দেখলে ইংলিশ লেখাপড়া পৃষ্ঠা দেখলে বাঙালির কি শান্তি লাগে না জ্বর উঠে গার্জিয়ানরাই বলেন হ্যাঁ যারা কি উঠে বাঙালি জ্বর উঠে কেন আমি তো পড়ে বুঝি না মিনিং বুঝি না আসল হলো যে বাক্যের অর্থ বোঝা কি বোঝা এইটাই বাংলাদেশের নাই আচ্ছা এখন আমাদের কি হলো যে এই 5 নম্বর যেটা আমরা পড়তেছিলাম আমার সাথে আরেকবার বলো ইট মুভস ইহা নড়ে তাহলে এরোডাইনামিক্স হলো না স্টাডিও হলো না ফোর্সেস হলো না একটা হলো না তাহলে কোনটা বাকি আছে অবজেক্টের বাংলা অর্থ কি হ্যাঁ সবাই একটু আগে 6 নম্বর কোশ্চেনে যাও 6 নম্বরের কি লেখা আছে উপরের বাক্যে অবজেক্ট অর্থ কি 6 এর এফ এ যাও 6 এর একদম ডান দিকে এফ এর মধ্যে সবাই লেখো বস্তু এইখানে অবজেক্টের বাংলা এই যে তুমি লেখো 6 এর এফ 6 এর এফ এ যাও বস্তু 6 নম্বরের এফ এ কি লেখছো বস্তু আর 5 এফ এর এফ এর মধ্যে লেখো অবজেক্ট 5 এর এফ এর মধ্যে লেখো অবজেক্ট তাড়াতাড়ি যে বস্তুর উপরের এফ এর মধ্যে লেখো অবজেক্ট আচ্ছা এখন 5 এর এফ এ লিখছো অবজেক্ট আমার সাথে সবাই বলো অবজেক্ট মুভস তাহলে বস্তুটা কি করে নড়ে বস্তু কি করে নড়ে বস্তু নড়তে পারে এতক্ষণ যেগুলো আমরা মনে করছিলাম যে পড়াশোনা নড়ে স্টাডিটা কোনোটাই আসলে হয় না এখন 7 নম্বর কোশ্চেন সবাই আমার সাথে বলে উপরের বাক্যে অ্যাজ অর্থ কি অ্যাজ তো একটা পরিচিত শব্দ কি অর্থ দেওয়া আছে যেন হিসেবে যেহেতু মহত্ব কারণ সবাই এফ এর মধ্যে 7F এ সবাই লেখো যখন এফ এর মধ্যে একদম ডান দিকে একদম ডাইনে এফ এর মধ্যে সবাই লেখো যখন 7F এ সবাই লেখো এখানে অ্যাজ মানে কি যখন সবাই আমার সাথে বলো অ্যাজ ইট মুভস যখন এটা নড়ে থ্রু দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের ভিতর দিয়ে আর এই যে আমি 5-6-7 বুঝালাম একবারে বলছি এটা প্রিপজিশন এটা নাউন এটা সাবজেক্ট অবজেক্ট কিছু বলছি এগুলো কিন্তু তুমি শিখছো সে প্রিপজিশন জানো জেনে পারতেছো না আচ্ছা এখন সবাই একটু 5 নম্বর কোশ্চেনে আরেকবার যাও আমার সাথে বলো এরোডাইনামিক্স is the study of the forces which act আচ্ছা এখন which এর বাংলা অর্থ কি কোনটি বা যেটি এখন একটু চিন্তা করে বলো তো এখানে কি হবে এখানে কি কোনটি হবে আর যেটি হবে না কি হবে যেটি মানে এটা তো বলা আছে এই যে বাক্য এখানে মধ্যখানে বলা যেটি তাহলে এটা কোনটি না এখানে which মানে কি যেটি তাহলে একটু আগে আমরা বের করলাম ইট মানে ইহা বলতে কি হা আচ্ছা which মানে যেটি which মানে কি বললাম যেটি বলতে কেটি কাকে বোঝাচ্ছে সবাই আবার একটু চিন্তা করো which কাকে এরো ডাইনামিক্স হ্যাঁ সবাই একটু চিন্তা করো which কাকে বোঝাচ্ছে which কাকে বোঝাচ্ছে তুমি কি ধরো তো খুঁজে স্টেজে দিতে পারবো এরোডাইনামিক্স ঠিক আছে এটা করে যাও an object কাকে বুঝাই না পারি তাহলে বাক্যের অর্থ বুঝবো
আর তাহলে কি তুমি যখন বড় হবা, ডাক্তার ইঞ্জিনিয়ারিং করবা, বিবিএ পড়বা, ইংলিশ বই পড়ে কিছু বুঝবা? কিছু কিন্তু বুঝবা না। আচ্ছা, এখন সবাই একটু আমার সাথে এখন আবার বলো, হুইচ অ্যাক্ট, যেটি ক্রিয়া করে। আচ্ছা, হুইচ কাকে বোঝাচ্ছে? তার আগে সবাই একটু আবারও বলতেছি, এটা কিছুক্ষণ একটু মন দিয়ে শুনো। এগুলা ইউটিউবে বোমা ফাটাইলেও এটা 100 বছরে পাবা না। আমি যতটুকু বুঝাইছি ইউটিউবে বলে পাইছো, এভাবে অর্থ বোঝায় না। বুঝতে তুমি একটু জাস্ট মন দাও। আমার সাথে বলো, ইট মুভস। একটু আগে আমরা ইট কাকে বোঝাচ্ছে বের করলাম। অনেকে মনে করছিলাম স্টাডি, যে পড়াশোনা নড়ে, বা এরোডাইনামিক্স, যে পাঠ্য বিষয় কি করে নড়ে, কিন্তু হলো না। তাইলে একটু খেয়াল করো, সবাই আমার সাথে বলো, ইট চিনতে হলে, ইট চিনতে হলে পাশের শব্দের সাথে ম্যাচিং করাইতে হলো না? কি করাইতে হলো? যে নড়ে, ইহান নড়ে। ইট বলতে এমন জিনিস হইতে হবে যেটা নড়াচড়া করে, যেটা কি করে। তাহলে আমার সাথে বলো, হুইচ চিনতে হলে পাশের শব্দের সাথে কি করাইতে হবে? মিলাইতে হবে। যেটা আমার সাথে বলো, হুইচ অ্যাক্ট অন অ্যান অবজেক্ট। আমার সাথে বলো, যেটি ক্রিয়া করে একটা অবজেক্টের উপর, একটা বস্তুর উপর। তাহলে বস্তুর উপর, যে আমার সাথে আবার বলো, যেটি ক্রিয়া করে একটা বস্তুর উপর। বস্তুর উপর ক্রিয়া করে, এটা কি পাঠ্য বিষয় ক্রিয়া করতে পারবে বা পড়াশোনা করবে? কে করবে? বস্তুর উপর কে ক্রিয়া করে? আমার সাথে বলো, ফোর্সেস। বল, একটা বলই, একটা শক্তি বস্তুর উপরে কি করে? ক্রিয়া করে। তাহলে হুইচ বলতে কাকে বোঝাচ্ছে? ফোর্সেস কে। তাহলে এখন আমার সাথে বলো, ফোর্সেস বলগুলো। তাহলে হুইচ বলতে বোঝাচ্ছে ফোর্সেস কে, আর এটা বাংলা অর্থ বলগুলো। বলগুলো। তাহলে হুইচের বাংলা অর্থ যেটি না। এইখানে সবাই হুইচের উপরে ছোট্ট করে লেখো যেগুলো। হুইচের উপরে সবাই ছোট্ট করে লেখো যেগুলো। ওই যে বাক্যের মতো হুইচ, হুইচের উপরে খালি বাংলায় যে হুইচ, হুইচের উপরে লেখো যেগুলো। হুইচের উপরে লিখছো যেগুলো। হ্যাঁ, হুইচের উপরে যেগুলো। তাহলে এখানে হুইচ মানে আমরা কি শিখলাম? হুইচ এটা কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ না রিলেটিভ প্রোনাউন? আমার কিচ্ছু দরকার নাই, আমার কোনো নাম দরকার নাই, আমার দরকার কাম। কাম মানে ভাষাটা কি দরকার? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, প্রশ্ন কিছু রিলেটিভ প্রোনাউন। এটা কিন্তু তোমার ম্যাট্রিকেও লাগে না, কোথাও লাগে না। এটা আমাদের প্রচলিত বইগুলিতে দিয়ে বাঙালির মাথা হ্যাং করা যায়। কি করা যায়? আর ইংলিশ নিয়ে বিরক্ত লাগে না, বুঝেছো? বাংলা যেমন সোজা, ইংলিশও কি সোজা। পৃথিবীর সব ভাষাই আসলে কি সোজা, বুঝেছো তো? আচ্ছা, এখন আমার সাথে আরেকবার বলো, এরোডাইনামিক্স is the study of the forces which act on an object. আমি খুব দ্রুত বলতেছি, আমার সাথে বলো, as it moves. আচ্ছা, এটা একটু ধরে দেই, as it moves through the atmosphere. আচ্ছা, সবাই একটু আমার সাথে বলো, I am going. সবাই আমার সাথে বলো, I'm going. সবাই বলো, I'm going. কাঁঠাল going মানে হলো যারা নেটিভ স্পিকার, মাতৃভাষা, ওরা আই এম গোয়িং এত ভেঙ্গা চুরা বলে না, ওরা জোড়া লাগায় দেয়। কি লাগায় দেয়? ফলে বিদেশিদের কথা বোঝাটা আমাদের বাঙালিদের জন্য আরো কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। মনে হয় যেন অর্ধেকটা গলার ভিতরে, অর্ধেকটা কোথায়? আমার সাথে বলো, আম গোয়িং, আম ডুইং, আম সিনিং। আচ্ছা, এখন আমার সাথে বলো, আমি যাব, আই উইল গো। আমার সাথে বলো, I'll go. I will কে জোড়া লাগায় আমার সাথে বলো, I'll go. I'll sit. I'll do. আচ্ছা, এখন তাহলে এখন আমার সাথে ওই যে যেটা আমরা 5 নম্বর এরোডাইনামিক্স, আর আমার সাথে বলো, which act on an object as it moves.
as it moves আচ্ছা এখন as it moves এখন আমি আসলে as it বলতেছি না সবাই এখন আমার সাথে বলো as it বলো আবার বলো as it এই যে এইটা করে জোড়া লাগায় দেয় as it না আমার সাথে বলো as it moves আমার সাথে বলো on an object আমার সাথে বলো on an না আমার সাথে বলো on an object আমি just একটু ধরাই দিচ্ছি যে এইভাবে জোড়া লাগায় দেওয়াতে বিদেশিদের কথা বোঝাটা কি হয়ে যায় কঠিন হয়ে যায় যে জোড়া লাগাবে আচ্ছা এখন সবাই তো 2 নম্বর কোশ্চেনে যাও 2 নম্বর আচ্ছা সবাই 2 নম্বর আমার সাথে বলো ইন রাশিয়া না ইংলিশে আমার সাথে বলো ইন রাশিয়া হিস্ট্রি এতদিন আমরা বলছি এখন থেকে আমার সাথে বলো হিস্ট্রি is too important to be left to the historians এই ইংলিশ বাক্যটির অর্থ নিচে কোনটি আচ্ছা এখানে আরেকবার আমার সাথে বলো ইন রাশিয়া হ্যাঁ এটা হ্যাঁ আমার সাথে বলো হিস্ট্রি বাংলা অর্থ কি ইতিহাস আমার সাথে বলো is important মানে কি important মানে আমার সাথে বলো to be left মানে কি ছেড়ে দেওয়া তো লিভ left মানে কি ছেড়ে দিয়েছিল আর কোন মানে হয় আর ডান বাম আচ্ছা আমার সাথে বলো to the historians মানে কি ইতিহাসবিদ বা ঐতিহাসিক আচ্ছা তারপরে কি বলছে এই ইংলিশ বাক্যটির অর্থ নিচে কোনটি আচ্ছা তুমি এটা পড়ে ধরো সবাই একটু মনে মনে পড়ো তুমি পড়ো রাশিয়া হ্যাঁ তারপরে পাশে তুমি কবিতা পড়ো তাড়াতাড়ি হ্যাঁ পাশের জন সি তারপরে কি পারে না হ্যাঁ পাশের জন্য হ্যাঁ তুমি ওই কোশ্চেনটা আরেকবার বলো ইন রাশা জোরে কাছে নাও কাছে নিয়ে আবার হিস্টোরি না একটু বলছি হিস্ট্রি হ্যাঁ হিস্টোরিয়ান্স আচ্ছা তুমি নাও একটু আরেকবার করো জাস্ট করে দাও আচ্ছা এখন এখানে কোনো কঠিন শব্দ আছে হ্যাঁ কঠিন শব্দ আছে সবই পরিচিত শব্দ সবই কি শব্দ আর সবাই 1 মিনিট একটু মনে মনে চিন্তা করে ঠিক চিন্তা করো তো যার যেটা মনে হয় একটু যার যেটা মনে হয় একটু চিন্তা করে কোনটা আনসার হইতে পারে যার যেটা মনে হয় যার যেটা মনে হয় তাড়াতাড়ি ঠিক চিহ্ন ABCD তোমার কোনটা স্যার সি তোমার কোনটা সি আচ্ছা আর তাড়াতাড়ি ঠিক চিহ্ন দিছো হ্যাঁ কোনটা ই আচ্ছা আচ্ছা এখানে এখন সবাই একটা জিনিস ধরা দেই যেমন আমার সাথে সবাই বলো সবাই বলো দুই ইংরেজিতে সবাই বলো আচ্ছা এই যে এবিসিডি সবাই আমার সাথে বলো এতদিন কি শিখছো এতদিন কি শিখছো আচ্ছা একটু ধরে দিই আমার সাথে খেলাদারি আছে না খেলাদারি না খেলাদারি ঠোঙ্গা না ঠোঙ্গা ঠাকুরগাঁও না ঠাকুরগাঁও ঠিক এরকম যেটা আমাদের দেশে আমরা সেটা কি আসলে এটা একটু আমার বলে হালকা করে আচ্ছা ওই সেন্টেন্সে দাও দুই আমার সাথে বলে হিস্ট্রি ইজ টু ইম্পর্টেন্ট না বলে টু ইম্পর্টেন্ট to be left
দ্রুত টু দ্য হিস্টোরিয়ানস। আচ্ছা, এখন তাহলে আমরা কিন্তু প্রতিটা শব্দই জানি এবং অথচ জানার পরেও পুরো বাক্যের অর্থ কিন্তু আমরা পারতেছি না। আচ্ছা, এখন যারা সবাই সবাই এখন একটু বোর্ডের দিকে, সবাই একটু আমার সাথে সবাই জোরে জোরে বলো, সবাই বলো হি ইজ। আবার বলে দিই, তুমি এটা ভাইবো না এই যে এটা আমার কি পরীক্ষায় লাগবে, আমার কমন আসবে নাকি? বাঙালিকে ধ্বংস করছে কমন, কে ধ্বংস করছে? তুমি যে একদিন বড় হবা, ম্যাট্রিক ইন্টারের পরে আইএলটিএস দিবা, ভার্সিটিতে পড়বা, বিদেশ যাবা, দুনিয়ার কোনো দেশে কমনের সিস্টেম নাই। আমরা খালি পরীক্ষায় কি চাই? কমন চাই। তার মানে আমার বিদ্যার্থীরা কতটুকু, যতটুকু করছি খালি কতটুকু। সারা দুনিয়াতে পড়াশোনা হলে ওরা বুঝে বুঝে পড়ে, ফলে পরীক্ষার হলে আনকমন কোশ্চেন কি হয়ে যায়? কমন হয়ে যায়। অর্থাৎ আমি আজকে যেগুলো বোঝাচ্ছি এগুলো বুঝে নিলে তুমি সঠিক পথটা পেয়ে যাবা। যত জীবন যেভাবে আগাইছে ওদের দিন তুমি কিন্তু পারতেছো না, তুমি কিন্তু তুমি সচেতন হলে কার লাভ? আমার লাভ, তোমার লাভ, তোমার লাভ। এখন ইংলিশ নিয়ে একটা মজা পাবা, ইংলিশ নিয়ে পড়তে ইচ্ছা করবে। আমার সাথে সবাই আরেকবার বলো, ইন রাশিয়া হিস্ট্রি ইজ টু ইম্পর্টেন্ট টু বি লেফট, টু বি লেফট টু দ্য হিস্টোরিয়ানস। এখন আমার সাথে বলো সবাই, হি ইজ টু উইক। উইক মানে কি? দুর্বল। আমার সাথে বলো, টু উইক টু ওয়াক। আমার সাথে বলো, এত দুর্বল হাঁটতে পারে না। আমার সাথে বলো, টু হট টু ড্রিঙ্ক। সবাই বলো, এত গরম পান করা যায় না। সবাই বলো, টি ইজ টু হট টু ড্রিঙ্ক। চাটা এত গরম কি করা যায় না? পান করা যায় না। আমার সাথে বলো, টু হেভি টু ক্যারি। বলো, এত ভারী ক্যারি করা যায় না, বহন করা যায় না। সবাই বলো, the bag is too heavy to carry। ব্যাগটা এত ভারী কি করা যায় না? বহন করা যায় না। সবাই বলো, too hard to understand। এত কঠিন কি করা যায় না? বুঝা যায় না। সবাই বলো, সেন্টেন্স ইজ টু হার্ড টু আন্ডারস্ট্যান্ড। সবাই বলো, বাক্যটা এত কঠিন কি করা যায় না? বোঝা যায় না। আচ্ছা, এখন আমার সাথে বলো, হিস্ট্রি ইজ টু ইম্পর্টেন্ট টু লিভ। সবাই বলো, ইতিহাস এত গুরুত্বপূর্ণ লিভ করা যায় না, ছেড়ে দেওয়া যায় না, ত্যাগ করা যায় না। আবার বলো, টু উইক টু ওয়াক। তুমি বললে তোমার মুখটা চালু হবে। আমার সাথে বলো, টু হট টু ড্রিঙ্ক, টু হেভি টু ক্যারি, টু হট টু আন্ডারস্ট্যান্ড। আমার সাথে বলো, এত দুর্বল হাঁটতে পারে না, এত গরম পান করা যায় না, এত হেভি কি করা যায় না? ক্যারি করা যায় না। আমার সাথে টু হট টু আন্ডারস্ট্যান্ড, টু ইম্পর্টেন্ট টু লিভ। এত গুরুত্ব ছেড়ে দেওয়া যায় না। তাহলে এই যে আমি যে বুঝালাম, এটা বুঝতে কি কঠিন লাগলো না সহজ লাগলো? কি লাগলো? সহজ লাগলো। তাহলে এই সহজ হওয়ার জন্য আমি কি বলছি নাকি, টু এর পরে অ্যাডজেক্টিভ, টু এর পরে V1 হইলে নো হবে, নট হবে। কোন গ্রামার রুল বলছি, স্ট্রাকচার বলছি। আমি কি করছি, অনেকগুলি উদাহরণ দিছি। অনেকগুলো উদাহরণ কি দিছি? উদাহরণ। উদাহরণগুলি বাক্য দিয়ে, কি দিয়ে? বাক্য দিয়ে। আর আমি বাংলা অর্থ বলতেছি। কি বলতেছি? বাংলা অর্থ। আর আমি রিপিট করতেছি। এটাই হলো আসলে ভাষা শেখার। কি শেখার? ভাষা শেখার, ইংরেজি শেখার একমাত্র সঠিক পদ্ধতি। ওটা কি? সবাই আমার সাথে বলো, প্রচুর উদাহরণের মাধ্যমে বাংলা অর্থ বুঝে বুঝে বারবার রিপিট করে ভাষা শিখতে হয়। আমাদের রুল আর স্ট্রাকচার মুখস্থ করে যে ভাষা শেখা যায় না, এটা জলজ্জন্ত প্রমাণ হলো 16 কোটি বাঙালি। আচ্ছা, এখন সবাই আমার সাথে বলো, ইন রাশিয়া, রাশিয়াতে কি
ইতিহাস এত গুরুত্বপূর্ণ ছেড়ে দেওয়া যায় না টু দ্য হিস্টোরিয়ানস, ইতিহাসবিদদের কাছে। আচ্ছা, এখন সবাই 2 এর এফ এ যাও। 2 এর এফ এর মধ্যে দেখো লম্বা দাগ দেওয়া আছে, ওই লম্বা দাগে সবাই লেখো। এফ এর মধ্যে খালি জায়গায় সবাই কাটারি কলম দিয়ে লেখো রাশিয়াতে। হ্যাঁ, রাশিয়াতে বাংলা রাশিয়াতে ইতিহাস এত গুরুত্বপূর্ণ যে, রাশিয়াতে ইতিহাস বাংলা লিখে হলো রাশিয়াতে ইতিহাস এত গুরুত্বপূর্ণ যে ইতিহাসবিদদের কাছে সেটা আবারও বলতেছি, রাশিয়াতে ইতিহাস এত গুরুত্বপূর্ণ যে ইতিহাসবিদদের কাছে সেটা ছেড়ে দেয়া যায় না। রাশিয়াতে ইতিহাস এত গুরুত্বপূর্ণ যে ইতিহাসবিদদের কাছে সেটা ছেড়ে দেয়া যায় না। রাশিয়াতে ইতিহাস এত গুরুত্বপূর্ণ যে ইতিহাসবিদদের কাছে সেটা ছেড়ে দেয়া যায় না। হ্যাঁ, বোর্ডেও লেখা আছে রাশিয়াতে ইতিহাস, বলতো রাশিয়াতে ইতিহাস সেটা ছেড়ে দেয়া যায় না। রাশিয়াতে ইতিহাস এত গুরুত্বপূর্ণ যে ইতিহাসবিদদের কাছে সেটা ছেড়ে দেয়া যায় না। আচ্ছা, এবং এই যে একটু পরদর্শ দেখে দেখে বাংলাটা বলো। রাশিয়াতে হ্যাঁ, ইংলিশটা বলো। ইংলিশ ভাষা সুন্দর হয়েছে। তোমার কাছে কঠিন লাগলো না সহজ লাগলো? হ্যাঁ, আর আমি যদি গ্রামার দিয়ে ব্যাখ্যা করতাম, এটা সাবজেক্ট অবজেক্ট, ওই কি মনে শান্তি হইতা? এগুলো একটু শিখতে থাকো, একটু নিজেরাও শিখো যে আসলে কিভাবে শিখতে হয় সেটাই কাজ। হিস্টোরি ইংলিশ। আচ্ছা, এখন ওই যে এইভাবে, এবং আমি এখানে যেই কয়টা বাক্য করালাম, আচ্ছা এই যে শোনো, তোমরা 3 জন কি নিয়ে গল্প করতেছো? হয় চলে যাও, কাউকে ডিস্টার্ব করো না। বিসমিল্লাহ করে চলে গেলে আমি একটু মাইন্ড করবো না। ধরো এখানে যদি মাত্র 2 জন থাকে, 2 জনকে আমি আমার জ্ঞান দিয়ে যাবো। আর তুমি যদি সিরিয়াসলি ইফ ইউ ওয়ান্ট টু গো, জাস্ট গো। তুমি কি যাইতে চাও? কেউ কিছু বলবে না, কিন্তু ওটা বকবক করো না। আল্লাহর রাস্তায় বকবক করলে তুমি নিজেকে হেয় করলা, নিজেকে ছোট করলা। বুঝলোটা? বুঝা গেছে ওটা কি বললাম? আমি হ্যাঁ বলো না বলো, কি বুঝছো? হ্যাঁ, তুমি তোমার 3 জনকে বলতেছি, তোমরা তুমি বকবক করতেছিলা। আমি কিন্তু এটা মাইন্ড করি না। কেউ যদি আমার কাছে চলে যায়, লেট হিম গো। সে আমার ইংলিশের কদর বুঝে নাই। যে বেকদর করে তাকে আমার জ্ঞান দেওয়া দরকার নাই। তো তুমি চিন্তা করো, আমি যে গত 30 মিনিট পড়াইলাম, তুমি নিজেকে জিজ্ঞেস করো, তোমার কোন স্যার ম্যাডাম তোমার স্কুলে হয়ে পড়াইছে? তুমি স্কুল না, দুনিয়াতে এভাবে পড়ায় না। আমি তো জানি এই জায়গায় আমি কাজ করতেছি, বুঝো এটা? আচ্ছা, এখন তাহলে আমি আরেকটু বলি। আমি পড়ছি বুয়েটে। কোথায় পড়ছি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি জীবনেও ইংরেজি দিয়ে পড়াশোনা করি নাই। ইংরেজি নিয়ে ইংলিশে অনার্স মাস্টার্স না, কিন্তু বিভিন্ন ভার্সিটি, ঢাবি, জাবি, জবি, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ওইটার যারা ইংলিশের টিচার, কিসের টিচার? ইংলিশের লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওনারা যখন বিদেশে যাইতে চান, আমেরিকা, কানাডায় পিএইচডি করার জন্য, তখন ওনাদের কিছু কঠিন পরীক্ষা দেওয়া লাগে, জিআর, জিম্যাট। এইসব পরীক্ষায় ভালো করার জন্য ভার্সিটির ইংলিশ টিচাররা আমার কানের কাছে এসে ফু দেন। কানের কাছে এসে কি দেন? ফু দেন। তার মানে ফোন করে কানে কানে বলেন যে স্যার, আমরা তো ভার্সিটির ইংলিশ স্যার,
আমরা যদি সবার সাথে একসাথে বসি ছাত্রদের সাথে, তাহলে আমার প্রেস্টিজ কি হয়ে যাবে, পাংচার হয়ে যাবে। অর্থাৎ যে কঠিন কঠিন ইংলিশ বুঝি না, ছবি তুলে আপনাকে একটু পাঠাবো, মাসে একবার একটু ফোনে ফোনে বুঝাই দেবেন। তার মানে আমি ইঞ্জিনিয়ার, কিন্তু ভার্সিটির ইংলিশ টিচারকে আমি কি ইঞ্জিনিয়ারিং পড়াই না ইংলিশ পড়াই? তুমি আমার ক্লাস পছন্দ না করলে ইউ ক্যান গো, তুমি কি হারাইলা ওটা তুমি বুঝলা না, বুঝেছো? আচ্ছা, এখন আরেকটা এগিয়ে দেই, সবাই একটু ওই যে আরেকটা শিখতে আছে, আমি আই তুমি ইউ, ওইটা 10 নম্বর পেজে সবাই যাও। আমি আই তুমি ইউ, ওইটা 10 নম্বর পেজে। আমার সাথে সবাই বলো, বাক্য বোঝার ডিকশনারি। ওই পেজটা পাইছো মাত্র? হ্যাঁ, ওই পেজটা সবাই পাইছো? হ্যাঁ। এখন আমি একটা নতুন জিনিস, বিশেষ গার্জিয়ানরা এগুলো ভালো করে খেয়াল করবেন। ডিকশনারি তো সবাই আমরা চিনি, তাই না? বাসায় ডিকশনারি আছে না? কিন্তু ডিকশনারিতে থাকে শুধু শব্দের অর্থ, কিসের অর্থ? কিন্তু আমাদের পুরো জাতির সমস্যা হলো বাক্য নিয়ে। কি নিয়ে? বাক্যের অর্থ বুঝি না। যেমন একটু আগে আমরা ইন রাশা একটা বাক্য বললাম, ওদের কিন্তু সঠিক পরিচিত শব্দ। ইন রাশা, হিস্ট্রি, ইজ, টু, ইম্পর্টেন্ট, তবে দে মেড হাউসেস আউট অফ আর্ট, সবই কিন্তু পরিচিত। পরিচিত শব্দ দিয়ে যখন বাক্য গঠন হচ্ছে, তখনই কিন্তু আমরা পারতেছি না। কেন? আমাদের দেশের ছোটকাল থেকেই স্কুলে, কলেজে, কোচিং এ, প্রাইভেটে, টিউটর হোক, যেই হোক, আমরা বাক্য বোঝানোর কোনো সিস্টেম নাই, কোনো চিন্তাও করি না। কেন? মূল কারণ আমি বলে দেই, আমাদের দেশের পরীক্ষা পদ্ধতি, আমাদের দেশের কোন পদ্ধতি? এসএসসি, এইচএসসি, ভর্তি, চাকরি, কোথাও অর্থ না বুঝলেও ওই কমন ফলায় ফলায় জিপিএফআই পাওয়া যায়। আমাদের সিস্টেমটা গন্ডগোল। সিস্টেমে হলো আমাদের পরীক্ষা হলো গ্রামার কেন্দ্রিক। কি কেন্দ্রিক? অ্যাক্টিভ, প্যাসিভ, ন্যারেশন, ভয়েস, ইন হবে না অন হবে, টু না আইএনজি, সিম্পল, কমপ্লেক্স, ফর্ম, এগুলা। ও লেভেল, এ লেভেল, আইএলটিএস, জিআরই, জিম্যাট, বিদেশ, কোথাও গ্রামারের পরীক্ষা হয় না। পরীক্ষায় ভাষার, পরীক্ষায় কিসের? আমি তোমাকে যেগুলো দেখাই দিচ্ছি আজকে, এগুলার পিছনে তুমি ছুটলে তোমার এ প্লাস পাওয়া, ইংলিশে 100তে 100 পাওয়া, চোখ বন্ধ করে। বুঝলে? তোমার ভর্তি পরীক্ষা হোক, বিদেশ যাওয়া হোক, সবই সহজ হয়ে যাবে। আমাদের সমস্যা হলো আমরা পড়েই বুঝি না। কি করি? পড়েই বুঝি না। যেটা পড়ে বুঝি না সেটা কি? হ্যাঁ, যেটা আমরা পড়ে বুঝি না এটা কি শুনে বুঝবো? বানিয়ে লিখতে পারবো? এই আমরা যে বানায় লিখতে পারি না, কারণটা হলো আমি তো পড়াই বুঝি না। পড়েই বুঝি না, শুনে বুঝবো? আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, তুমি অনেকে তোমাকে বলবে তুমি ইংলিশ শিখতে চাও, বেশি করে সিএনএন শোনো, বিবিসি দেখো, মুভি দেখো, গান শোনো। বলে না এটা? ইংলিশ শিখতে হলে সিনেমা দেখতে হবে, গান শুনতে হবে। শুনছো না? এটা বলে। এটা আসলে 100% ভুল উপদেশ। কত পার্সেন্ট? কেন? এটা ভালো করে বুঝে নাও, নাহলে তুমি খালি সিএনএন দেখবা, সিনেমা দেখবা, ইংলিশ শেখার জন্য শেখা হবে না। আমাদের সমস্যা হলো আমরা পড়ে বুঝি না। সমস্যা কি? যেটা পড়া বুঝি না, এটা কি শুনে বুঝবো? এই যে আমি দে মেড হাউসেস আউট অফ আর্ট, এগুলোই তুমি পারলা না, মানে এটা সিএনএন এ শুনলে বুঝতা, এটা কখনো বুঝেছো? এটা আমাদের সমস্যা হলো রিডিং এ। কিসের সমস্যা? আচ্ছা, এখন বাক্য বোঝার ডিকশনারি এখানে লেখা আছে, সবাই আমার শীটের দিকে তাকাও, আমার সাথে সবাই বলো, নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, এখন আমার সাথে বলো যে বাক্যটা, সবাই বলো, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা from the shackles of apartheid. আবার বলো, apartheid to a মালভি। শীতের দিকে দেখাও, শীতের দিকে, মানে তোমার বই পড়ার অভ্যাস তো। আমার সাথে বলো, মালভি racial democracy as an icon of peace. pen p, আমি কি পি বলতেছি? আমি কিন্তু ফিও বলতেছিলাম। প আর ফয়ের মাঝখানে দুই ঠোঁট জোড়া লাগে, খেলা দিলে সবাই বলো পি, পেন,
peace, peace, and reconciliation. Who came? Came না বলো, came to embody, অনেক দ্রুত, to embody the struggle for justice around the world. আচ্ছা, মূল ব্যাপারটা হলো তার নিচে শব্দের অর্থ। আমার সাথে বলো গাইড, বাংলা অর্থ কি? তার নিচে আমার সাথে বলো স্ট্রাগল, বাংলা অর্থ কি? লড়াই। আমার সাথে বলো মাল্টি, বাংলা অর্থ এইভাবে জাস্টিস, রেশাল, শ্যাকল, মাল্টিরেশাল, এমবডি, আইকন, রিকনসিলিয়েশন, প্রত্যেকটা শব্দের বাংলা উচ্চারণের অর্থ। তার নিচে সারাংশ বাক্য, তার নিচে শব্দ গুচ্ছের অর্থ, আরো নিচে পুরো বাক্যের বাংলা অর্থ। মাইকটা একজনকে দাও, বড় আব্দুল মাতিন, মাইকটা দাও। হ্যাঁ, পুরো বাক্যের বাংলা অর্থ, শেষ 3 লাইন, ওই বাংলা লাইনগুলি একটু পড়ো দেখে দেখে, বাকিরা মনে মনে। শান্তি ও মীমাংসার, পরিচালিত করেছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। এই যে আমি সবাই একটু খেয়াল করো, একদম শুরুতে ওই পেজের উপরে যেই বাক্যটা ছিল ইংলিশ, ওইটাকে বোঝানোর জন্য পুরো পেজ, প্রথমে প্রত্যেকটা শব্দের অর্থ, বাংলা অর্থ, তারপরে সারাংশ বা জিস্ট, তারপরে শব্দ গুচ্ছ আকারে, একদম শেষে পুরো বাক্যের বাংলা অর্থ। এইভাবে যদি ভেঙে ভেঙে দেওয়া থাকে, বা তুমি যে 6, 7, 8, 9 পড়তেছো, তোমার বইয়ের বোর্ডের বইয়ের এভাবে বাংলা অর্থ দেওয়া আছে নাই কিন্তু। আচ্ছা, এইটা হলো ইন্টারমিডিয়েটের একটা বাক্য। এইটা আবার কোথার থেকে, সবাই আমার হাতের দিকে তাকাও। এই যে এইচএসসি ইংলিশ বোর্ড বই সমাধান, এইখানে এক একটা বাক্য বুঝাইতে পুরা পেজ, যেভাবে দেয়া পুরা পেজ জুড়ে, মানে এই ধরনের এই বইগুলা, এগুলাকে আমরা নাম দিচ্ছি বাক্য বোঝা। আমার সাথে বলো, বাক্য বোঝার ডিকশনারি। কি বোঝার ডিকশনারি? মেইন হলো আমার বাক্যটা বুঝলে আমার ইংলিশ একদম সহজ বুঝলো। আচ্ছা, আর যাদের ভাই বোন বা কেউ ইন্টারমিডিয়েটে আছে, এই যে এইভাবে আমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবই, এবং যারা অনার্সে তাদের উপর পড়া দরকার। এটা খুব সহজ করে এইভাবে যদি ব্যাখ্যা করা থাকে, তাহলে কি আমার কাছে সবাই সারা জীবন বেঁচে বেঁচে প্রাইভেট পড়া লাগবে? আমি আমার জ্ঞান উজাড় করে এমন ভাবে বই লিখি যাতে ওই গ্রামের একটা বাচ্চাও যাতে একা ইংলিশে A+ পেয়ে যায়, শান্তি পায়। আচ্ছা, এখন সবাই এখানে একটা গুরুত্বপূর্ণ, যে নেলসন ম্যান্ডেলা শব্দের অর্থে সবাই যাও। ওই যে আমার সাথে বলো গাইড, গাইডের বাংলা অর্থ কি? পরিচালিত করা। এই বাংলা অর্থ থেকে বোঝা যাচ্ছে গাইড শব্দটা কি নাউন না অ্যাডজেক্টিভ না প্রিপোজিশন না ভার্ব? গাইড শব্দটা কি ভার্ব। এটা অর্থ থেকেই বোঝা যাচ্ছে। ওই ডিকশনারিতে বা প্রচলিত অনেক বইয়ে না শব্দের শেষে পার্টস অফ স্পিচ লেখা থাকে না? আচ্ছা, এইখানে কোনো কি লেখা আছে? পার্টস অফ স্পিচ লেখা আছে? আমি এতক্ষণ যে পড়াইছি কোথাও পার্টস অফ স্পিচ বলি নাই, আমাদের কোনো বইয়ে পার্টস অফ স্পিচ দেওয়া নাই। কেন? ওই আমি চিন্তা করে দেখছি, যখন পার্টস অফ স্পিচ দেওয়া থাকে, বাঙালির মন চলে যায় কোন দিকে? ওই গ্রামার শেখার দিকে। কি শেখার দিকে? আমার ব্যাপার মেইন হলো অর্থটা বোঝা। কি বোঝা? অর্থ বুঝলে সব কিছু হয়ে যাবে। আর অর্থ না বুঝলে, এটা নাউন, এটা ভার্ব, এটা প্রিপোজিশন, এটা শিখলে কোনোই বিন্দু মাত্র লাভ হবে না। তুমি যখন অর্থ বুঝবা, গ্রামার তোমার পিছনে দৌড়াবে। বুঝলেন? একটা মেইন নাম্বার কি বুঝতে হবে? অর্থ বুঝতে হবে। কি বুঝতে হবে? আচ্ছা, এখন আমি আবার একটু এই যে শীতে আমি যতটুকু করালাম, এগুলো হলো আসল ইংলিশ। ইংরেজির হাই রাইটস, ইংরেজির। আজকে আমরা ওই যে দেশি বিদেশি বই, ইংলিশ বই যে বাঙালি পড়তে চায় না কেন? সে তো বাক্যের অর্থ বুঝে না। বুঝে না বাক্যের অর্থ। এখন এই যে আমরা যেগুলো পারলাম না, এটার মূল একটা কারণ হলো আমাদের ইংরেজির ফাউন্ডেশন দুর্বল। ইংরেজির ফাউন্ডেশন কি? ইংরেজির বেসিক খারাপ। এখন আমি একটু গোড়ার থেকে ধরতেছি,
শুরু করতেছি আমাদের একদম জিরো থেকে সমস্যাটা কি। আমাদের আমাদের দেশে এই যে তোমরা তো এখন ছোট স্কুলে বা ইত্যাদি, হ্যাঁ, এই স্কুল কলেজ অনার্স মাস্টার্স বিবিএমবিএ পাস করার পরও, অনার্স মাস্টার্স বড় অফিসার হওয়ার পরও বাংলাদেশের 90% আমরা বড়রা আমরা হলাম ইংলিশে দুর্বল। ইংলিশে কি? স্পিকিং, রিডিং, রাইটিং সবকিছু নিয়ে দুর্বল, এই জাতিগত ভাবে। এটার মূল কারণটা হলো আমাদের দেশে ইংরেজি পড়াশোনা গ্রামার কেন্দ্রিক। কি কেন্দ্রিক? আমি একটু মজা করে বলি, ডাক্তার আসবার পূর্বে রোগী মারা গেল, গ্রামার শিখেতে শিখেতে জীবন কাটিয়া গেল, ইংরেজি শিখার পূর্বেই বাংলায় পটল তুলিল। কি তুলিল? পটল তোলা মানে কি? মরে যাওয়া। চাইনিজ একটা প্রবাদ বাক্য আছে, if you give someone a fish you feed him for only one day, but if you teach him how to fish you feed him for his whole life. তার মানে কাউকে তুমি যদি একটা মাছ দাও, তাকে তুমি একদিন খাওয়াইলা, আর মাছ ধরা শিখাই দিলে সারা জীবন। ঠিক আছে।